হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তবে এই মক টেস্টের প্রশ্নপত্র অ্যান্সার সহ আজকে আলোচনা করব, অর্থাৎ প্রশ্ন তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে অ্যান্সারও করা থাকবে। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও দেখো আজকে প্রশ্নের উত্তরগুলো তোমরা ইংলিশেও পেয়ে যাবে। তোমাদের সিলেবাসের মধ্যে থেকে সব থেকে বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এই মক টেস্টের প্রশ্নপত্রের মধ্যে রাখা হয়েছে। তোমরা অবশ্যই পরীক্ষার আগে দেখে যাও, উপকৃত হবে। দেখো, এখানে প্রথমেই থাকে তোমাদের 10টা এমসিকিউ। এমসিকিউগুলো যেগুলো আছে, দেখো তোমাদের যে প্রথম প্রশ্ন, পরিবেশবিদ্যা একটি বহুমুখী বিষয় যেখানে অন্তর্ভুক্ত রয়েছে। এখানে অপশানগুলো দেওয়া আছে, তোমরা প্রথমে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো এবং এইগুলো শেষে, এমসিকিউর শেষে আমি সমস্ত অ্যান্সার তোমাদের একসঙ্গে বলে দেব। পরের প্রশ্ন আছে, টেকসই উন্নয়নের মূল লক্ষ্য হলো। দেখো এখানে 4টে অপশান দেওয়া আছে, ABCD করে 4টে অপশান দেওয়া আছে, কোনটা সঠিক হবে তোমরা জানাবে। বাস্তুতন্ত্রের মৌলিক গঠন উপাদান কোনটি? দেখো এখানেও ABCD করে অপশান দেওয়া আছে এবং শেষে তোমরা মিলিয়ে নেবে যে কটা ঠিক হয়েছে, এমসিকিউ জানাবে, কমেন্টে জানাবে। খাদ্যজাল কি বোঝায়? দেখো এখানেও অপশান আছে 4টে। পরে 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি নবীকরণযোগ্য সম্পদ নয়? পরের প্রশ্ন, ভারতে মোট কটি ভৌগোলিক অঞ্চল অর্থাৎ বায়োজিওগ্রাফিক জোন রয়েছে? তারপরে দেখো পরের প্রশ্ন, পরিবেশ দূষণের প্রধান কারণ কোনটি? নেক্সট আছে দেখো, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় কোনটি? পরের প্রশ্ন, জলবায়ুর পরিবর্তনের অন্যতম প্রধান কারণ কোনটি? তারপরের প্রশ্ন, জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? এবারে দেখো অ্যান্সারগুলো তোমরা মিলিয়ে নাও। এমসিকিউর অ্যান্সার দেখো, এখানে 10টা তোমাদের টোটাল এমসিকিউ ছিল, সেখানে 10টা কিন্তু অ্যান্সার করে দেওয়া আছে। এবারে তোমাদের 2 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় 10টা অ্যান্সার করতে হয়, 12টা প্রশ্ন দেওয়া থাকে। এখানে 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও, আমি প্রশ্ন রেখেছি, তার সঙ্গে সঙ্গে অ্যান্সারও আছে মক টেস্টের প্রশ্নপত্রটায়। 2 নম্বরেগুলো দেখো, প্রথম প্রশ্ন, স্থিতিশীল উন্নয়নের দুটি নীতি লেখো। স্থিতিশীল উন্নয়নের দুটি নীতি দেখো, 1 নম্বর হচ্ছে পরিবেশগত ভারসাম্য বজায় রাখা যাতে প্রাকৃতিক সম্পদ সংরক্ষিত থাকে। 2 হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা বিবেচনায় রেখে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন করা যাতে দীর্ঘমেয়াদী টেকসই উন্নতি সম্ভব হয়। পরের প্রশ্ন, ইকোলজিক্যাল সাকসেশন কাকে বলে? ইকোলজিক্যাল সাকসেশন হলো একটি নির্দিষ্ট অঞ্চলে দীর্ঘ সময় ধরে এক জীব সম্প্রদায়ের বিলুপ্ত হয়ে নতুন জীব সম্প্রদায় গঠনের প্রক্রিয়া। এটি প্রাথমিক ও গৌণ সাকসেশনে বিভক্ত, যা বাস্তু সংস্থানের পরিবর্তন ঘটায়। পরের প্রশ্ন, মরুকরণের দুটি কারণ লেখো। মরুকরণের দুটি কারণ, এক হচ্ছে অতিরিক্ত বন উজাড়করণের ফলে ভূমির উর্বরতা কমে যায়। 2 নম্বর হচ্ছে অতিরিক্ত চাষাবাদ, অতিরিক্ত পশুচারণ ও ভূমির অনিয়ন্ত্রিত ব্যবহার মরুকরণের অন্যতম কারণ। পরের প্রশ্ন, জীববৈচিত্র্য ধ্বংসের দুটি কারণ লেখো। 1 নম্বর হচ্ছে বনাঞ্চল ধ্বংস ও আবাসস্থল পরিবর্তন, যা অনেক প্রজাতির বিলুপ্তির কারণ হয়। 2 নম্বর, জলবায়ুর পরিবর্তন ও দূষণ, যা পানিকুলের বাস্তু সংস্থানকে ক্ষতিগ্রস্ত করে ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে। পরের প্রশ্ন, গ্রিন হাউস গ্যাস কাকে বলে? গ্রিন হাউস গ্যাস হলো এমন কিছু গ্যাস যা বায়ুমণ্ডলের তাপ ধরে রাখে এবং পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করে, যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড। এই গ্যাসগুলি অতিরিক্ত নিঃসরণ জলবায়ুর পরিবর্তনের কারণ। পরের প্রশ্ন আছে, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? বিশ্ব উষ্ণায়ন হলো বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধিজনিত কারণে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়া। এর ফলে মেরু অঞ্চলের বরফ গলে যায়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ে এবং জলবায়ুর পরিবর্তন ত্বরান্বিত হয়। পরের প্রশ্ন আছে, ইউটোফিকেশন কাকে বলে? ইউটোফিকেশন হলো জলাশয়ের অতিরিক্ত পুষ্টি উপাদান যেমন নাইট্রোজেন, ফসফরাস সংযোজন, যা শৈবালের অতিবৃদ্ধি ঘটিয়ে জলজ পানির জন্য অক্সিজেনের অভাব সৃষ্টি করে। এটি জল দূষণের অন্যতম কারণ এবং বাস্তু সংস্থানকে বিপর্যস্ত করে। তারপরে জল দূষণের দুটি উৎস লেখো। 1 নম্বর হচ্ছে শিল্প কলকারখানা থেকে নির্গত রাসায়নিক বর্জ্য, যা নদী ও জলাশয় দূষিত করে। 2 নম্বর হচ্ছে কৃষিক্ষেত্রে ব্যবহৃত সার ও কীটনাশক, যা বৃষ্টির মাধ্যমে জলাশয়ে পৌঁছে জলজ বাস্তু সংস্থান ক্ষতিগ্রস্ত করে।
পরের প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে? বর্জ্য ব্যবস্থাপনা হলো কঠিন ও তরল বর্জ্য সংগ্রহ, পুনর্ব্যবহার, পুনঃপ্রক্রিয়াকরণ ও নিরাপদভাবে নিষ্পত্তির ব্যবস্থা, যাতে পরিবেশ দূষণ রোধ হয়। এটি স্বাস্থ্যকর জীবনযাত্রা নিশ্চিত করে এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরের প্রশ্ন, বায়ুশক্তি কি? বায়ুশক্তি হলো বায়ুর গতি থেকে উৎপন্ন নবায়নযোগ্য শক্তি, যা বায়ু টারবাইনের মাধ্যমে বিদ্যুতে রূপান্তরিত করা হয়। এই পরিবেশ বান্ধব শক্তির উৎস, যা বলছে এটি পরিবেশ বান্ধব শক্তির উৎস যা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সাহায্য করে। পরের প্রশ্ন আছে, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? স্থিতিশীল উন্নয়ন হলো এমন উন্নয়ন যা বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের সম্পদ ও পরিবেশের ভারসাম্য রক্ষা নিশ্চয়তা দেয়। এটি পরিবেশ, সমাজ ও অর্থনীতির মধ্যে সুসমন্বয় বজায় রাখার ওপর নির্ভরশীল। তারপরে আছে দেখো, লো কার্বন লাইফস্টাইল কাকে বলে? লো কার্বন লাইফস্টাইল হলো এমন জীবনযাপন যা কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশগত ভারসাম্য রক্ষা করে। এটি নবায়নযোগ্য শক্তির ব্যবহার, তারপরে জনপরিবহন গ্রহণ, গাছ লাগানো এবং পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহারের মাধ্যমে বাস্তবায়িত হয়। এবারে 5 নম্বরের প্রশ্ন, মক টেস্টের প্রশ্নপত্রে যেগুলো আছে দেখো অ্যান্সার সহ রাখা হয়েছে। মিশন লাইফ কি? মিশন লাইফের 3টি কৌশল ও প্রয়োজনীয়তা লেখো। মিশন লাইফ দেখো, মিশন লাইফ হলো ভারতে পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের জন্য একটি বিশেষ উদ্যোগ, যা 2011 সালে গ্লাসগো জলবায়ু সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন। আর এটি লাইফস্টাইল অফ এনভায়রনমেন্ট বা পরিবেশের জন্য জীবনধারা ধারণার ওপর ভিত্তি করে গৃহীত হয়েছে, যার মূল লক্ষ্য হলো পরিবেশগত ও সামাজিক পর্যায়ে টেকসই জীবনযাত্রার অভ্যাস গড়ে তোলা। মিশন লাইফের কৌশল দেখো 3টি কৌশল। 1 নম্বর হচ্ছে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, সাধারণ জনগণকে জলবায়ুর পরিবর্তন, টেকসই ব্যবহার এবং পুনর্ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতন করা। এটি শিক্ষা, প্রচার ও সামাজিক মিডিয়ার মাধ্যমে করা হয়। তারপর হচ্ছে সংকটের সমাধানে ব্যক্তিগত অংশগ্রহণ, প্রত্যেকটি ব্যক্তিকে টেকসই অভ্যাস গ্রহণে উদ্বুদ্ধ করা, যেমন প্লাস্টিকের ব্যবহার কমানো, জল ও বিদ্যুৎ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার করা। পরের পয়েন্ট হচ্ছে দেখো সাংগঠনিক ও সরকারি সমর্থন, সরকার, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংস্থার মাধ্যমে পরিবেশ বান্ধব নীতি গ্রহণ ও প্রয়োগ করা। এতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। তারপরে মিশন লাইফের প্রয়োজনীয়তা, জলবায়ুর পরিবর্তনে ক্ষতিকর প্রভাব হ্রাস করা, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা, ব্যক্তিগত পর্যায়ে পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তোলা, সরকার ও সামাজিক সংগঠনগুলির মাধ্যমে পরিবেশ রক্ষায় সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ। তারপরে কি বলা হচ্ছে দেখো, মিশন লাইফ শুধুমাত্র, এখানে প্যারা চেঞ্জ করে কি বলা হচ্ছে দেখো, মিশন লাইফ শুধুমাত্র একটি সরকারি উদ্যোগ নয়, এটি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরিবেশ রক্ষার একটি আন্দোলন। পরের যে প্রশ্ন আছে, দ্বিতীয় প্রশ্ন, খ দাগের প্রশ্ন, খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে পার্থক্য। এখানে কলম করে লেখা হয়েছে যে পার্থক্যের বিষয়। তারপরে আছে খাদ্য শৃঙ্খল আর হচ্ছে খাদ্য জাল। এবারে তোমরা দেখে নাও, প্রথমেই দেওয়া আছে সংজ্ঞা। সংজ্ঞাতে কি বলা হচ্ছে দেখো, একক শক্তির প্রবাহ, যেখানে একক প্রজাতি অন্যকে খাদ্য হিসাবে গ্রহণ করে। এদিকে আছে একাধিক খাদ্য শৃঙ্খলের সমন্বয়ে গঠিত জটিল খাদ্য সম্পর্ক। গঠন হচ্ছে সরল, একমুখী এবং একরৈখিক। এদিকে আছে জটিল, বহুস্তর ও অন্তঃসংযোগ যুক্ত। তারপর হচ্ছে খাদ্য উৎস, প্রতিটি স্তরের পানি কেবলমাত্র এক ধরনের খাদ্যের ওপর নির্ভরশীল। আর এদিকে হচ্ছে দেখো, এক স্তরের পানি একাধিক খাদ্যের ওপর নির্ভর করতে পারে। উদাহরণ হচ্ছে দেখো, ঘাসকে খাচ্ছে খরগোশ, খরগোশকে খাচ্ছে সাপ, তারপরে হচ্ছে ঈগল। এদিকে হচ্ছে দেখো, এদিকে ঘাস, খরগোশ, সাপ হচ্ছে ঈগল, ঠিক আছে। এবারে এখানে দেখো, ঘাস, পোকামাকড়, ব্যাঙ, সাপ, ঈগল। তারপরে কি বলা হচ্ছে দেখো, স্থিতিশীলতা, এখানে এটা এক্সট্রা চলে এসছে, ঠিক আছে, এটা লেখার দরকার নেই, এই দুটো হচ্ছে পয়েন্ট। তারপরে হচ্ছে এখানে আর কি এইটা এক্সট্রা আছে, এটার জায়গায় এটা হবে, মনে রাখবে। তারপরে দেখো স্থিতিশীলতা কম স্থিতিশীল, এটি একটি স্তর নষ্ট হলে পুরো শৃঙ্খল ক্ষতিগ্রস্ত হয়।
আর বেশি স্থিতিশীল বিকল্প খাদ্য উৎস থাকায় বাস্তুতন্ত্র সহজে ভেঙে পড়ে না। তারপর বাস্তুতন্ত্রের ভূমিকা, শক্তির প্রবাহ বোঝাতে বোঝাতে সাহায্য করে, কিন্তু বাস্তুতন্ত্রের পুরো জটিলতা প্রকাশ করে না। এদিকে আছে বাস্তুতন্ত্রের বাস্তব জটিলতা ও প্রজাতির পারস্পরিক নির্ভরতা প্রকাশ করে। উপযোগিতা, গবেষণার জন্য সহজ কিন্তু সীমিত উপযোগী, এদিকে বাস্তব জীবনে বেশি কার্যকর ও বাস্তুতন্ত্র বিশ্লেষণে সহায়ক। তারপরে আছে দেখো জন্মহার ও মৃত্যুহারের মধ্যে পার্থক্য আলোচনা করো। এবারে দেখো পার্থক্যের বিষয়, জন্মহার, এদিকে আছে মৃত্যুহার। সংজ্ঞা, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতি 100 জনের মধ্যে জন্মগ্রহণকারী শিশুর সংখ্যা, এখানে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতি 100 জনের মধ্যে মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা। তারপরে গণনার পদ্ধতি, 1 বছরের মোট জনসংখ্যা তাকে ভাগ করতে হবে কি মোট জনসংখ্যা দিয়ে, তারপরে গুণ করতে হবে 1000 দিয়ে। এখানেও এইভাবে করা আছে, তোমরা দেখো। তারপরে কি বলা হচ্ছে দেখো, প্রভাবিতকারী কারণ, স্বাস্থ্য সেবা, তারপরে হচ্ছে পুষ্টি, সামাজিক ও ধর্মীয় প্রথা, অর্থনৈতিক অবস্থা, এইগুলো আছে। এদিকে আছে রোগ ব্যাধি, প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ, স্বাস্থ্যসেবা, পুষ্টি, এইসব। তারপরে কি বলা হচ্ছে দেখো, উচ্চ হার নির্দেশ করে, ঠিক আছে, জনসংখ্যা বৃদ্ধি এবং শিশু মৃত্যুর হার কম হওয়া, এদিকে জনসংখ্যা হ্রাস এবং স্বাস্থ্যসেবা দুর্বল অবস্থা। নিম্ন হার নির্দেশ করে, এখানে জনসংখ্যা স্থিতিশীল বা হ্রাস পাওয়ার সম্ভাবনা। এদিকে দেখো দীর্ঘ আয়ুষ্কাল ও উন্নত স্বাস্থ্য ব্যবস্থার ইঙ্গিত। তারপরে বলা হচ্ছে দেখো জনসংখ্যার ওপর প্রভাব, উচ্চ জন্মহার জনসংখ্যা বৃদ্ধি করে আর উচ্চ মৃত্যুহার জনসংখ্যা কমায়। উন্নয়নশীল ও উন্নত দেশের পার্থক্য, উন্নয়নশীল দেশে সাধারণত বেশি আর উন্নত দেশে কম থাকে, এদিকে উন্নয়নশীল দেশে তুলনামূলকভাবে বেশি আর উন্নত দেশে কম থাকে। এবারে হচ্ছে দেখো স্থিতিশীল উন্নয়ন কি, অর্থাৎ যেটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলে, স্থিতিশীল উন্নয়ন কি বা টেকসই উন্নয়ন কি, এর উদ্দেশ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো। স্থিতিশীল উন্নয়ন দেখো হলো এমন একটি উন্নয়ন প্রক্রিয়া যা বর্তমান প্রজন্মের চাহিদা মেটায় কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজনের পূরণের সক্ষমতা নষ্ট করে না। এটি অর্থনৈতিক, সমাজ এবং পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রেখে উন্নয়ন নিশ্চিত করে। 1987 সালে বুটল্যান্ড রিপোর্টে প্রথম এই ধারণাটি তুলে ধরা হয়। স্থিতিশীল উন্নয়নের উদ্দেশ্য 1 নম্বর হচ্ছে দারিদ্র্য দূরীকরণ, ঠিক আছে, দারিদ্র্য দূরীকরণ কি বলা হচ্ছে, সকল মানুষের মৌলিক চাহিদা পূরণ করা এবং আয় ও জীবিকার সুযোগ বৃদ্ধি করা। 2 নম্বর হচ্ছে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা, কৃষির টেকসই উন্নয়ন ও সকল মানুষের জন্য পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করা। 3 নম্বর হচ্ছে দেখো মানসম্মত শিক্ষা প্রদান, সকল মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক ও এটা গুণগত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা। 4 নম্বর হচ্ছে স্বাস্থ্যসেবা ও সুস্থায়ী জীবনযাত্রা, সকলের জন্য স্বাস্থ্যকর জীবনযাত্রা এবং প্রয়োজনীয় চিকিৎসার সুবিধা নিশ্চিত করা। তারপর হচ্ছে পরিবেশ সংরক্ষণ, বনাঞ্চল, জল, বায়ু, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা। পরে কি বলা হচ্ছে দেখো জলবায়ু পরিবর্তনের মোকাবিলা, গ্লোবাল ওয়ার্মিং কমানো এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করা। টেকসই নগরায়ন ও পরিকাঠামোর উন্নয়ন, পরিকল্পিত নগরায়ন, পরিবহন ব্যবস্থা উন্নয়ন এবং দেখো আবাসন সুবিধা বৃদ্ধি করা। তারপরে কি বলা হচ্ছে দেখো স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করতে ব্যক্তি, সমাজ এবং সরকারকে একযোগে কাজ করতে হবে। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী তৈরি করতে সহায়তা করবে। তারপর দেখো ওজোন স্তর ক্ষয়ের কারণ এবং ক্ষতিকারক প্রভাব আলোচনা করো। ওজোন স্তর ক্ষয়ের কারণ, ক্ষতিকর প্রভাব দেখো। ওজোন স্তর হলো পৃথিবীর বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত একটি প্রতিরক্ষামূলক স্তর যা সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে আমাদের রক্ষা করে। তবে বিভিন্ন মানব সৃষ্ট কার্যকলাপের ফলে ওজোন স্তর হ্রাস পাচ্ছে যা পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ওজোন স্তর ক্ষয়ের কারণ 1 নম্বর হচ্ছে দেখো ক্লোরোফ্লুরোকার্বন ব্যবহার, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, স্প্রে, ইন্ডাস্ট্রিয়াল সলভেন্ট ব্যবহৃত সিএফসি গ্যাস ওজোন স্তর ধ্বংস করে। হ্যালোন ও ব্লুফ্লোরোকার্বন দেখো ফায়ার এক্সটিংগুইশনে ব্যবহৃত এই গ্যাস ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী। নাইট্রোজেন অক্সাইড, যানবাহন ও কলকারখানার ধোঁয়া থেকে নির্গত নাইট্রোজেন অক্সাইড ওজোন স্তর হ্রাস করে। তারপরে কার্বন টেট্রাক্লোরাইড
বিভিন্ন রাসায়নিক দ্রব্যে ব্যবহৃত এই যৌগ ওজোন স্তরের জন্য অত্যন্ত ক্ষতিকর। তারপর আছে জলবায়ু পরিবর্তন ও গ্লোবাল ওয়ার্মিং, বায়ুমণ্ডলের তাপমাত্রার পরিবর্তনে ওজোন স্তরের ভারসাম্য নষ্ট করে। ওজোন স্তরের ক্ষতিকারক প্রভাব এবার দেখো, ত্বকে ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি, অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে পৌঁছালে ত্বকে ক্যান্সার ও অন্যান্য চর্মরোগের সম্ভাবনা বেড়ে যায়। চোখের সমস্যা, অতিবেগুনি রশ্মির প্রভাবে চোখের ছানি ও দৃষ্টিশক্তি হ্রাসের কারণ হতে পারে। উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত, অতিবেগুনি রশ্মি উদ্ভিদের ক্লোরোফিল ধ্বংস করে, ফলে কৃষি উৎপাদন হ্রাস পায়। সামুদ্রিক বৈচিত্র্যের ক্ষতি, এখানে কি বলা হচ্ছে দেখো, সামুদ্রিক বৈচিত্র্যের ক্ষতি। অতিবেগুনি রশ্মি প্লাঙ্কটন সহ সামুদ্রিক জীবের খাদ্য শৃঙ্খল নষ্ট করে। তারপর হচ্ছে পরিবেশ দূষণ বৃদ্ধি, ওজোন স্তর ক্ষয়ের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য ক্ষতিকারক গ্যাসের মাত্রা বেড়ে যায়। তারপর হচ্ছে দেখো, ওজোন স্তর রক্ষায় পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার, সিএফসি ব্যবহার নিয়ন্ত্রণ, বন সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজন। এবার পরের প্রশ্ন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কি আর এর গুরুত্ব আলোচনা করো। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কি, এর গুরুত্ব দেখো। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা হলো কঠিন আবর্জনা সংগ্রহ, পরিবহন, পুনর্ব্যবহার, পুনর্প্রক্রিয়াকরণ এবং নিরাপদভাবে অপসারণের একটি কাঠামোবদ্ধ ব্যবস্থা। এটি পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব দেখো, পরিবেশ দূষণ কমানো, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না হলে মাটি, বায়ু, জল দূষিত হয়, যা মানুষের স্বাস্থ্য ও বাস্তুতন্ত্রের জন্য ক্ষতিকর। তারপর হচ্ছে দেখো, জনস্বাস্থ্য রক্ষা, বর্জ্যের নিয়ন্ত্রিত স্তূপ ব্যাকটেরিয়া, ভাইরাস, কীটপতঙ্গের জন্ম দেয়, যা রোগ ছড়ায়। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই সমস্যা কমানো যায়। ঠিক আছে। পুনর্ব্যবহার ও সম্পদ সংরক্ষণ, প্লাস্টিক, কাগজ, কাঁচ ও ধাতু পুনর্ব্যবহার করে প্রাকৃতিক সম্পদের অপচয় কমানো সম্ভব। জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস, পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন সম্ভব, যা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমায়। তারপর দেখো, জলবায়ুর পরিবর্তন নিয়ন্ত্রণ, সঠিক বর্জ্য ব্যবস্থাপনায় মিথেন ও অন্যান্য গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে সাহায্য করে, যা জলবায়ুর পরিবর্তন রোধকে সহায়তা করে। নগর জীবনের মান উন্নয়ন, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে শহরকে পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখা, যা নাগরিকদের জীবনযাত্রার মান বৃদ্ধি করে। অর্থনৈতিক সুযোগ সৃষ্টি, বর্জ্য পুনর্ব্যবহার ও পুনর্প্রক্রিয়াকরণ শিল্প ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। তারপর হচ্ছে দেখো, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব, যা মানুষের স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারে পরের প্রশ্ন আছে দেখো, এক্স-সিটু ও ইন-সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো আছে এই মক টেস্টের প্রশ্নের মধ্যে। ঠিক আছে। এছাড়া তোমাদের আরেকটা বিষয় বলবো, তোমাদের জন্য কিন্তু 5 নম্বরের প্রশ্ন আলাদা দেখবে, একটা আমি ভিডিও দিয়েছি, সেখানে আবার একটা 2 নম্বরের প্রশ্নের আলাদা একটা ভিডিও আছে, আবার এমসিকিউর একটা আলাদা ভিডিও আছে। ওই 3টে দেখে নেবে, ওই 3টে আর এইটা দেখে পরীক্ষা দিতে যাও, টেনশন মুক্ত থাকো। এবার হচ্ছে প্রথমেই আছে সংজ্ঞা, কোনো প্রজাতিকে তার স্বাভাবিক বাসস্থান বা পরিবেশে সংরক্ষণ করা। এদিকে হচ্ছে কোনো প্রজাতিকে তার প্রাকৃতিক পরিবেশের বাইরে সংরক্ষণ করা। এদিকে উদাহরণ, জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্য, জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা। ঠিক আছে। এদিকে চিড়িয়াখানা, উদ্ভিদ উদ্যান, জিন ব্যাংক আর বীজ ব্যাংক। তারপরে আছে দেখো, সংরক্ষণের লক্ষ্য, প্রাকৃতিক পরিবেশে প্রজাতির টিকে থাকা নিশ্চিত করা। আর এদিকে আছে তোমার দুর্বল ও বিপন্ন প্রজাতির কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করা। তারপর বাস্তুতন্ত্রের ভূমিকা, প্রজাতিগুলি তাদের স্বাভাবিক বাস্তুতন্ত্রের সাথে যুক্ত থাকে, আর প্রজাতিগুলি কৃত্রিম পরিবেশে বাস করে, যা তাদের স্বাভাবিক বাস্তুতন্ত্র থেকে আলাদা। তারপর কি বলা হচ্ছে দেখো, কার্যকারিতা, দীর্ঘমেয়াদ টেকসই, কারণ এটি প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করে, আর এটা দ্রুত কার্যকর, বিশেষ করে যখন প্রজাতি বিলুপ্তির ঝুঁকি থাকে। সীমাবদ্ধতা, বাস্তুতন্ত্র ধ্বংস হলে সংরক্ষণ কঠিন হয়ে পড়ে, এদিকে ব্যয়বহুল এবং প্রজাতির জন্য কৃত্রিম পরিবেশ তৈরি করতে হয়। তারপর দেখো, প্রয়োজনীয়তা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এদিকে সংকটাপন্ন প্রজাতির দ্রুত সংরক্ষণের জন্য অপরিহার্য। পরের প্রশ্ন আছে, বায়ো প্রসপেক্টিং এবং বায়োপাইরেসি এর উদাহরণসহ ব্যাখ্যা বা উদাহরণসহ লেখো। বায়ো প্রসপেক্টিংটা কি দেখো, বায়ো প্রসপেক্টিং হলো উদ্ভিদ, প্রাণী, ছত্রাক, অণুজীবের জিনগত ও রাসায়নিক বৈশিষ্ট্য অনুসন্ধানের একটি প্রক্রিয়া, যা নতুন ওষুধ, কৃষি, শিল্প এবং পরিবেশগত উন্নয়নে ব্যবহৃত হয়। বিজ্ঞানীরা প্রাকৃতিক সম্পদ থেকে নতুন উপকারী উপাদান আবিষ্কার করতে এই পদ্ধতি ব্যবহার
ব্যবহার করেন। উদাহরণ হচ্ছে পেনিসিলিন আবিষ্কার, ছত্রাক থেকে পাওয়া এই অ্যান্টিবায়োটিক চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। তারপর দেখো রসগোলাপ গাছের নির্যাস হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। তারপর হচ্ছে ভারতের হলুদ, ঠিক আছে, অ্যান্টিসেপটিক গুণাগুণের জন্য বিশ্বব্যাপী ঔষধ ও প্রসাধনীতে ব্যবহৃত হচ্ছে। তারপর দেখো বায়োপাইরেসি কি, ঠিক আছে, বায়োপাইরেসি হলো স্থানীয় জনগোষ্ঠীর জীব জৈব সম্পদ ঐতিহ্যবাহী জ্ঞান অবৈধভাবে ব্যবহার করা যাতে সংশ্লিষ্ট জীবগোষ্ঠী কোনো আর্থিক বা আইনি সুবিধা পায় না। বহুজাতিক সংস্থাগুলি প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে পেটেন্ট নিয়ে নেয় যা স্থানীয় জনগণের অধিকার লঙ্ঘন করে। ঠিক আছে, উদাহরণ দেখো নিম গাছ ওষুধ, ভারতের নিম গাছে কীটনাশক ও ঔষধি গুণ বহুজাতিক কোম্পানিরা পেটেন্ট করার চেষ্টা করেছিল। তারপরে দেখো বাসমতি চাল, এটি বিদেশি সংস্থা ভারতের ঐতিহ্যবাহী বাসমতি চালের পেটেন্ট নিতে চেয়েছিল। আফ্রিকান হুডিয়া গাছ, স্থানীয় জনগণ ক্ষুধা নিবারণের জন্য এই গাছটি ব্যবহার করলেও আন্তর্জাতিক ঔষধ কোম্পানিগুলি এটি থেকে বাণিজ্যিক ঔষধ তৈরি করছে। এবার হচ্ছে উপসংহার। বায়োপাসপেক্টিং নতুন উদ্ভাবনের জন্য প্রয়োজনীয় হলেও বায়োপাইরেসির প্রতিরোধ শক্তিশালী আইন থাকা জরুরি। স্থানীয় জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণ ও ন্যায্য বন্টন নিশ্চিত করতে এর মূল লক্ষ্য। এই ছিল তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র এবং সঙ্গে অ্যান্সারগুলো আলোচনা করলাম এবং তোমাদের আমি বললাম যে আরও 3টে ভিডিও দেওয়া আছে, একটা এমসিকিউ, একটা এসএকিউ এবং একটা 5 নম্বরের প্রশ্ন অ্যান্সার সহ সব আছে, সেগুলো ওয়াচ করে নাও। এবার ইংলিশ ভার্সন তোমরা যারা আছো তোমরা প্রশ্নের উত্তরগুলো একটু দেখো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি, একটু তোমরা স্পিডটাকে কমিয়ে নেবে, স্পিডটাকে কমিয়ে দেখার চেষ্টা করো। আমি স্ক্রল করে যাচ্ছি, দেখো তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও, এখানে সমস্ত প্রশ্নের উত্তর করে দেওয়া আছে। এমসিকিউর অ্যান্সারগুলো দেখো, এমসিকিউগুলো এইগুলো, ঠিক আছে। তারপর 2 নম্বরের প্রশ্ন আছে, 2 নম্বরের প্রশ্ন আছে, দেখো দেখে নাও 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। এবারে 5 নম্বরের প্রশ্ন উত্তর আছে, 5 নম্বরের প্রশ্ন উত্তরগুলো দেখো, 5 নম্বরের প্রশ্ন উত্তর আছে, পার্থক্যগুলো আছে, যেগুলো পার্থক্য আছে দেখো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখে নাও। তোমরা একটু স্পিড কমিয়ে পজ করে দেখবে এবং তোমাদের সুবিধা মতো তোমরা স্ক্রিনশটটা করে নেবে। দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও।